আচ্ছা, আজকে আমরা এটা দেখবো স্টেশন পারফরমেন্স এন্ড অপারেশন ক্যারেক্টারিস্টিক্স। স্টেশন পারফরমেন্স এন্ড অপারেশন ক্যারেক্টারিস্টিক্স। সো এর আগ পর্যন্ত আমরা দেখেছি সিলেকশন অফ পাওয়ার প্ল্যান্ট, লোড কার্ভ, এগুলো আমরা শেষ করে এসেছি। এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, স্টেশন পারফরমেন্স এন্ড অপারেশন ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা স্টেশনের পারফরমেন্স এভাবে আমরা দেখবো, মানে এই টেকনিক্যাল টার্মগুলো আমাদের জানতে হবে। যদি কেউ পাওয়ার স্টেশনে জব করে তাহলে তার জন্য তো এটা মাস্ট জানা লাগবে। আচ্ছা, যেমন ফার্স্ট টপিকটা হচ্ছে ক্যাপাসিটি শিডিউলিং। স্কেডিউল, অ্যাকচুয়ালি এটা আমরা শিডিউল বলি, এটা উচ্চারণটা হচ্ছে স্কেডিউল, স্কেজুলিং, ক্যাপাসিটি স্কেজুলিং। বানানটা হচ্ছে এরকম, আমাদের উচ্চারণ অংশ আমরা খেয়াল করি না। এটা হচ্ছে দন্তাস্বর পরের সাথে কে হচ্ছে স্কেজুয়াল, স্কেজুয়াল, ঠিক আছে। এটা হচ্ছে স্কেজুয়াল, উচ্চারণটা হচ্ছে এরকম। আচ্ছা, তো ক্যাপাসিটি স্কেজুয়ালিং। আচ্ছা, in a power plant with several units, most of the units need to be in operation only when the peak demand occurs. দেখো, বলছে যে একটা পাওয়ার প্ল্যান্টে যেখানে অনেকগুলো ইউনিট আছে, অধিকাংশ ইউনিট কাজ করবে তখনই যখন পিক ডিমান্ড অকার্স করবে, অর্থাৎ যখন পিক ডিমান্ড থাকবে তখনই অধিকাংশ ইউনিট কাজ করবে। এটা পাওয়ার প্ল্যান্টে যখন অনেকগুলো ইউনিট থাকে, মানে অনেকগুলো ইউনিট বলতে অনেকগুলো জেনারেটর থাকে, যখনই তোমার পিক ডিমান্ড থাকবে তখন ওই ইউনিট গুলা কাজ করবে, অন্য সময় সবগুলো ইউনিট লাগবে না। এখন তাদের তো একটা শিডিউল করে দিলে ভালো হয়, কখন কোন ইউনিট চলবে। এই শিডিউল ইজ নিডেড, or a schedule it needed is needed to indicate the order and total plan, uh, or system load at which the various units should be placed in operation. মানে তোমার কখন কোন ইউনিটটা কাজ করবে, কোনটা অপারেশন থাকবে, সেটা তুমি স্কেডিউল করে দিতে পারো। Sufficient capacity should be operating at all times so that in case of failure of the largest unit of capacity in service, the remaining active units should be capable of maintaining energy supply without interruption. মানে হচ্ছে যে সবসময় একটা সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট পরিমাণ একটা ইউনিট রান করতে হবে, যাতে করে সামহাও যদি কোনো একটা ফেল করে, কোনো একটা ইউনিট যদি ফেল করে, তাহলে যেন ব্যাকআপ দেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে যখনই ইয়ে হবে, ঠিক আছে, আমি হয়তো নির্দিষ্ট শিডিউল করে দিলাম, কিন্তু যখন কোনো ইউনিট ফেল করবে তাতে করেও যাতে কোনো সমস্যা না হয়, টোটাল যে ডিমান্ড থাকে ডিমান্ডটাকে যাতে ফুলফিল করা যায়, ওইভাবে ইয়ে করে নিতে হবে, শিডিউল করে নিতে হবে। If the minimum load is equal to or less than the capacity of a single unit, two units will have to be placed in operation to protect continuity of service. মানে হচ্ছে যে দুটো ইউনিট চালাতে হবে আর কি, মিনিমাম দুটো ইউনিট চালাতে হবে যাতে করে এটা সার্ভিসটা কন্টিনিউ করতে পারে, একটা ফেল করলে যাতে এটা কন্টিনিউ করে। মানে মিনিমাম লোডটা যদি সমান অথবা কম হয় সিঙ্গেল ইউনিটের চেয়ে, তাহলে দুইটা ইউনিটকে চালাতে হবে সার্ভিসটা কন্টিনিউ করার জন্য। ইফ দ্য মিনিমাম লোড ইজ ইকুয়াল টু, যদি মিনিমাম লোডটা ইকুয়াল হয় অথবা কম হয় সিঙ্গেল ইউনিটের চেয়ে, দুইটা ইউনিটকে এটা কন্টিনিউ করতে হবে।
In order in which the units are placed in service depends upon their relative efficiencies. The order in which the units are placed in service depends upon their relative efficiency. মানে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে এফিসিয়েন্সির উপরে। যেমন প্রথমে আমি প্রায়োরিটি দিব হাইয়েস্ট এফিসিয়েন্সি যে ইউনিটে থাকবে সেটাকে, তারপরে দিব তার পরের এফিসিয়েন্সিটাকে। এইভাবে আমি প্রায়োরিটি দিয়ে শিডিউলটা করতে হবে। The most efficient machine is placed in service first, followed by machines in descending order of efficiency as needed. মানে এরপরে হচ্ছে কম এফিসিয়েন্সি গুলো বসবে আর কি। হ্যাঁ, the load is divided among the units in operation on the basis of equal incremental rate. লোড গুলো ওইভাবে ডিভাইড করে দেয় যে যাতে করে যে যে ডিমান্ডটা যেভাবে বাড়তেছে সেটা একটা ইনক্রিমেন্টাল রেট থাকে। আচ্ছা, একটা এক্সাম্পল দিছে ওরা। A system has the units of capacity shown in the following tabulation with the indicated order of efficiency. এখন দেখো একটা সিস্টেম আছে, একটা সিস্টেমে এখানে ইউনিটের সংখ্যা হচ্ছে 7, ক্যাপাসিটি বলে দিয়েছে প্রথম ইউনিটের ক্যাপাসিটি হচ্ছে 5 মেগাওয়াট আর যেটার এফিসিয়েন্সি হচ্ছে 7, সবচেয়ে কম এফিসিয়েন্ট। দ্বিতীয়টার ক্যাপাসিটি হচ্ছে 10 মেগাওয়াট এবং এটা এফিসিয়েন্সি অর্ডার অফ এফিসিয়েন্সি হচ্ছে 5। এখন দেখো, তাহলে আমি যদি শিডিউলিং করি তাহলে আমার প্রথম ইয়েটা হবে 50, এই 6 নম্বরটা, কারণ এটা হচ্ছে 1 নম্বরে, এটা হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট। তারপর এটা হচ্ছে 5 নম্বর ইউনিট যেটা হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 2, তারপরে আসবে 70, এটা এফিসিয়েন্সি হচ্ছে 3। এভাবে আমাদেরকে সাজাইতে হবে। এখন দেখো, for the given conditions the capacity schedule would appear as in the following tabulation. মানে তাহলে শিডিউলটা ফলোইং টেবুলেশন অনুসারে হবে। যেমন দেখো এখানে প্রথমে হচ্ছে 0, প্রথম রিকোয়ারমেন্টে কি আমাকে অবশ্যই 2টা ইউনিট চালাতে হবে যাতে করে একটা যদি ফেল করে তাহলে আরেকটা যাতে ব্যাকআপ দেয়। এখন দেখো 7 পর্যন্ত আছে। 0তে আমি যদি 2টা ইউনিট চালাই তো আমার 1 নম্বরে কোনটা থাকবে? 6 থাকবে। 6 এর পরে রাখবো 2 নম্বর কোনটা? 5। তাহলে আমি ইউনিট 5 আর 6 কে পরপর রাখতেছি। মানে 5 আর 6 প্রথমে রান করতে হবে কারণ এই দুটো সবচেয়ে এফিশিয়েন্ট ইউনিট। তো টোটাল বা স্পিনিং ক্যাপাসিটি কত হচ্ছে আমার? 100 মেগাওয়াট। টোটাল হচ্ছে 100, কারণ প্রশ্ন আসতে পারে 2টা কেন? আমার তো এখানে সিস্টেম লোড তো 0। হ্যাঁ 0, কিন্তু 0 তো আমাকে 2টা রেডি রাখতে হবে, একটা ফেল করে আরেকটাকে ব্যাকআপ দিতে পারে। এটা চলবে কত পর্যন্ত? এটা 50 পর্যন্ত চলবে, কারণ তুমি 50 পর্যন্ত তুমি 0 তো রাখলা, 50 রাখবা। কারণ কি? কারণ তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 50, তো 50 2টা আছে, একটা যদি ফিল করে একটা কভার দিবে। এরপর দেখো 50 প্লাস এর জন্য তুমি এরপরে এফিশিয়েন্ট ইউনিটে অ্যাড করে দাও। সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 70 অ্যাড করলা। হুম, 70 অ্যাড করলা। 70 অ্যাড করলে যেটা হবে যে যত 50 প্লাস তোমার অন্তত একটা তোমার রানিং এ থাকবে। টোটাল স্পিনিং ক্যাপাসিটি আছে 170। এরপরে দেখো এটা যাবে 100 পর্যন্ত, কারণ এরপরেও তুমি মোটামুটি ব্যাকআপ দিতে পারতেছো 170। তারপরে যখন 100-র উপরে যাবে তখন না, তখন তোমাকে যেটা করতে হবে আরেকটা ব্যাকআপ নিয়ে আসতে হবে। এরপরে এফিশিয়েন্ট ইউনিটটা হচ্ছে ইউনিট 4, যেটা ইয়ে হচ্ছে 20 মেগাওয়াট। তো সেটা যোগ করো 190, এটা যাবে 120 পর্যন্ত। কারণ এটার পরে তুমি এটা যোগ করতেছো, ম্যাক্সিমামটা আপাতত রাখতেছো। তারপরে আবার 120 প্লাসে গেলে তোমার আরেকটা ইউনিট চলে আসবে। এদিকে দেখো এটা হচ্ছে 200। আবার এরপরে আরো 10 যোগ করে 130 পর্যন্ত সে যাবে। এরপর 130 এর উপরে গেলে তোমাকে আরেকটা ইউনিট নিয়ে আসতে হবে, এটা 210। এরপরে 140 পর্যন্ত এটা যাবে, আরেকটা ইউনিট চলে আসবে যদি তোমার 140 এর উপরে যাও। এখন দেখো এখানে তুমি কিন্তু যেটা তোমার ম্যাক্সিমামটাকে তুমি আলাদা রাখতেছো, ওইটাকে এখানে এই ক্যালকুলেশনে কিন্তু তুমি আনতেছো না। দেখছো, দেখো 120, 30, 40, 100, মানে তুমি এইটা তোমার ইয়ে হিসাবে আছে, এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা, এটা তুমি একটু আইসোলেটেড রাখছো যাতে করে এটাকে তুমি তোমার ওই যে শিডিউলিং এর ওখানে যোগ করা নাই, কারণ এ ব্যাকআপ দিতে পারবে।
পুরোটা না হোক কিছুটা ব্যাকআপ সে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটি শিডিউলিং এর টেবুলেশন। এখন দেখো ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিমান্ড কত। তোমার টোটাল আছে 215, 215 থেকে তুমি ম্যাক্সিমামটা বাদ দাও, তাহলে হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে 215 মাইনাস 70 মেগাওয়াট বা 145 মেগাওয়াট। The turbine or engine capacity in active operation is termed as the spinning capacity. The spinning capacity or for minimum protection should always be greater than the load. এটা হচ্ছে লোডের চেয়ে বেশি হবে আর কি, স্বাভাবিক স্পিনিং ক্যাপাসিটি তোমার লোডের থেকে বেশি হবে। The difference between spinning capacity and the load is termed as the spinning reserve. Spinning capacity and the load is known as the spinning reserve. The minimum magnitude of the spinning reserve is generally equal to the capacity of the largest unit. এখন দেখো স্পিনিং রিজার্ভ মূলত হচ্ছে 70 মেগাওয়াট আর কি, তুমি মানে মূলত 70 মেগাওয়াট তুমি ইয়ে রাখছো। এই দুইটার যে গ্যাপ মানে ডিফারেন্স সেটা হচ্ছে তোমার স্পিনিং রিজার্ভ। তোমার এটা এই যে সিস্টেম লোড যেটা হবে, লোডের চেয়ে কিন্তু স্পিনিং ক্যাপাসিটি বেশি হবে। তোমার সিস্টেম লোড যত, স্পিনিং ক্যাপাসিটি তার চেয়ে বেশি হবে, এবং তাদের মধ্যে যে গ্যাপটা থাকবে, যে ডিফারেন্সটা থাকবে, ডিফারেন্সটা হচ্ছে স্পিনিং রিজার্ভ। এই ডিফারেন্সটাকে বলা হয় স্পিনিং রিজার্ভ। আর ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে তুমি ফাইনালি যেটা পাইছো স্পিনিং ক্যাপাসিটি, ওইটা থেকে তুমি যদি ম্যাক্সিমাম ইউনিটটা বাদ ম্যাক্সিমাম ইউনিটের ক্যাপাসিটিটা বাদ দাও, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিমান্ড 145 মেগাওয়াট। ঠিক আছে, তো ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে 145 মেগাওয়াট। তো টারবাইন আর ইঞ্জিন ক্যাপাসিটি দেখতে পাচ্ছি টার্মিনাল স্পিন ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা লোড ডিভিশন আসার আগে এটার আরেকটা এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল আমি দেখাই। কারণ একটা এক্সাম্পল দেখাতে হয়, আমি ওই যে ক্লাস যদি ইয়েতে হতো তবে দেখাতাম। ধরো খুবই সিম্পল একটা ইয়ে করি, সিরিয়াল করি 1 2 3টে। আমাদের ধরো 3টে ইউনিট আছে, হ্যাঁ 3টে ইউনিট আছে। তো এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে ইউনিট ইউনিট আর এটা হচ্ছে অর্ডার অফ এফিসিয়েন্সি, অর্ডার। ধরো প্রথম ইউনিটটা হচ্ছে সে 30 মেগাওয়াটের, সেকেন্ড ইউনিটটা হচ্ছে 50, পরেরটা হচ্ছে 20। এফিসিয়েন্সিতে দেখা যাচ্ছে 20টা হচ্ছে 1 নম্বর, 50টা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এখন তুমি যদি এখানে এটা সাজাও, তাহলে কি হবে, তুমি এদিকে রাখবা লোড, এদিকে হচ্ছে ইউনিট 1, তারপর এটা হচ্ছে ইউনিট 2, আর এটা হচ্ছে ইউনিট 3, রাইট। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পিনিং ক্যাপাসিটি টোটাল বা হচ্ছে স্পিনিং ক্যাপাসিটি। এখন দেখো তোমার প্রথমে লোড যদি 0 হয়, প্রথম এফিসিয়েন্সি কোনটা তোমার আছে, 3 নাম্বারটা, তাহলে তুমি এখানে 20 বসাবা। কিন্তু এটা তোমার একটা বসাতে হবে না, দুইটা বসাতে হবে, তো 50 চলে আসবে। এখন দেখো এটা তুমি কোন পর্যন্ত যাবা, এটা তুমি 20 পর্যন্ত যাবা, মিনিমাম কটা 20, এখানেও 50 আর 20 থাকবে। আবার যখন তুমি 20 প্লাস যাবা, 20 প্লাস যখন যাবা তখন তোমার ওই আরেকটা ইউনিট চলে আসতে হবে, ওই তোমার 30 চলে আসবে। এখন দেখো এরপরে এটা কত যাবে, এটা হচ্ছে এইটা কিন্তু আর 50 পর্যন্ত যাবে। ঠিক আছে, তো ফাইনালি তোমার
30, 40, 50, এরপরে 50 প্লাস একই কথা আর কি। এরপরে আর যেতে পারবা না, তোমার ওটা ইয়েতে রাখতে হবে। এখন এখানে দেখো, এখানে প্রথম হচ্ছে 70, এটাও 70, এইখানে হচ্ছে তোমার ইয়ে চলে আসছে আর 100 চলে আসছে, এখানে 100 আছে। আচ্ছা, এখন দেখো, এখন তোমার এখানে প্রোটেক্টেড ডিমান্ড কত আমার এই এই এক্সাম্পলে? বলতে পারবা কি প্রোটেক্টেড ডিমান্ড কত? আমি যে এক্সাম্পলটা দিলাম এখানে প্রোটেক্টেড ডিমান্ড কত দেখে একজন বলো। আছে নাকি কেউ? তোমাদের কোনো খবর নাই যা বুঝতেছি। প্রোটেক্টেড ডিমান্ড হচ্ছে 100 - 50, 100 - 50, কারণ কি 50 মেগাওয়াট, তোমার ম্যাক্সিমামটাকে তুমি প্রোটেক্ট করে রাখছো, যেটা তোমার ম্যাক্সিমাম ইউনিট সেটা তুমি প্রোটেক্ট করে রাখছো, এটা হচ্ছে প্রোটেক্টেড ডিমান্ড। দেখো অলওয়েজ কিন্তু এই দুইটা রিজার্ভ, এই তোমার যে স্পিনিং ক্যাপাসিটি থেকে কিন্তু সিস্টেম লোডটা কিন্তু অলওয়েজ কম স্পিনিং ক্যাপাসিটি থেকে। সো এভাবে এটা করতে হয় আর কি, এই টাইপের প্রবলেম গুলো করা লাগে। আমরা সামনে যাই। লোড ডিভিশন, লোড ডিভিশন একটা টার্ম, a system having more than one unit of similar generation, আচ্ছা দেখো, a system having more than one unit of similar generating equipment has the proper division of load as a problem। মানে একটা সিস্টেমের যেটার হচ্ছে মানে সেম ক্যাপাসিটি আর কি, তাহলে এটা ডিভিশন করা একটু ঝামেলা, মানে সমস্যা। ইমপ্রপার লোড ডিভিশন মে appreciably decrease the thermal efficiency of the system as a whole। তুমি যদি লোড ডিভিশনটা ঠিক মতো না করো তাহলে থার্মাল এফিসিয়েন্সিটা কমে যাবে। এখানে একটা ফিগার আছে, ইনপুট আউটপুট কার্ভ দেখাইছে, টু ইউনিটস দ্যাট আর টু অপারেট ইন প্যারালাল এন্ড সাপ্লাই কমন লোড। মানে ছবিটা দেখো, ছবি হচ্ছে এইটা আর কি, 32.9, মানে এ আর বি দুইটা লোড আছে, মানে এখানে হচ্ছে ইউনিট ইনপুট, এটা হচ্ছে ইউনিট লোড মেগাওয়াটস, এ আর বি দুইটা কার্ভ আছে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিটস এ এন্ড বি। আচ্ছা, কার্ভটা বুঝো। A is obviously more efficient throughout its load range. The tendency would be to jump to the incorrect conclusion that A should be loaded first to capacity, then need B। এখানে কি বলছে যে এরটা বলছে যে যেহেতু তার এটা বেশি, এখানে এ আর বি দুইটা আছে, এখন ওরা যেটা বলছে A is obviously more efficient throughout its load range. The tendency would be to jump to the incorrect conclusion that A should be loaded first to capacity then in B. The problem is correctly attacked by plotting the sum of the inputs to A and B against the load on A for a given constant load on the two units in figure 32.10. For a total load of 8 megawatt on the two units, in placing zero load on A and 8 megawatt on B, the total combined input is 148 million BTU per hour. As the load is shifted from B to A, maintaining the combined unit output constant, the total input decreases unit until A carries 5 megawatt and B carries 3 megawatt. Shifting more load onto A then increase the combined input. For maximum economy, this load should be divided so as to require the minimum combined input। এখন ধরো
যে এটা হচ্ছে নরমাল দুইটা কার্ভ আর কি, দুইটা কার্ভ দেখাচ্ছে। এখানে হচ্ছে তোমার 0 থেকে বাড়তেছে, বিটা কম্পারেটিভলি স্ট্রেইট, সে বেশি লোড কভার করতেছে না, কিন্তু এ মূলত একটু যেহেতু কার্ভ করা আছে তাহলে এটা বেশি লোড কভার করতেছে। বেশি লোড বলতে হচ্ছে বেশি ঘর আর কি। হুম, বিটা স্ট্রেট, বি অত ঘর কভার করে না, এ যতটা কভার করে। আচ্ছা এখন দেখো, যখন কম্বাইন লোড হবে, কম্বাইন লোড মানে হচ্ছে যে লোড এ আর বি, এখানে হচ্ছে কম্বাইন্ড ইনপুট লোড অন ইউনিট এ। এখন ধরো ইউনিট এ তে যদি তুমি বসাও, 4 বসাও, লোড কম্বাইন্ড লোড হচ্ছে 4, এখন ওটা তুমি যদি ইউনিট এ তে বসাও, তারপরে আবার হচ্ছে কম্বাইন্ড লোড হচ্ছে 8, 8 তাহলে 8 একরকম, আবার কম্বাইন্ড এখন কম্বাইন্ড লোড পুরোটা হচ্ছে এটা 12, এরপরে হচ্ছে 16, সবগুলো এটা বসাই দিলাম। হচ্ছে ভেরিয়েশন অফ কম্বাইন্ড ইনপুট উইথ ভ্যারিং লোড ডিভিশন বিটুইন ইউনিট এ এন্ড বি। এখন দেখো প্রথমে কি করছে, প্রথমে যদি 4 হয়, কম্বাইন্ড লোড যদি 4 হয়, তাহলে ইউনিট এতে হচ্ছে তুমি 4 বসাচ্ছ, ইউনিট এতে বসাচ্ছ 4, কম্বাইন্ড লোড হচ্ছে 4। এরপরে কম্বাইন্ড লোড যদি 8 হয়, 8 হয়, তাহলে ইউনিট এতে কত হচ্ছে, 8 পর্যন্ত হইতেছে। মানে এটা হচ্ছে কম্বাইন্ড লোড হচ্ছে 4, 4 পর্যন্ত হচ্ছে এতে, এরপরে তুমি এতে বসাচ্ছ 8, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 16। এখন দেখো এইটার যদি একটা লোকি ড্র করে, তাহলে এটা হচ্ছে অপটিমাম লোড লোকাস। এই ধরনের যে এটা হবে, এখান থেকে শুরু করবা, এখানে শেষ করবা, একদম যেটাতে ইয়ে হয়েছে, তো এটা হচ্ছে অপটিমাম লোড লোকাস বলবে এটাকে। এটা মোটামুটি মাঝখান দিয়ে যাবে। এই ধরনের একটা কার্ভ তৈরি করা যেতে পারে লোড ডিভিশন। এখন দেখো, for a total load of 8 megawatt on the two units, in placing zero load on A and 8 megawatt on B, the total combined increase on 40 million BTU per hour. 148, এটা হচ্ছে 100, 20, 40, 60, 80, 200। হ্যাঁ, 148 BTU per hour হচ্ছে এইটা। এটা কখন হচ্ছে, এটা হচ্ছে টোটাল লোড হচ্ছে 8 মেগাওয়াট অন দ্য টু ইউনিটস ইন প্লেসিং জিরো লোড অন এ অ্যান্ড 8 মেগাওয়াট অন বি। মানে হচ্ছে যে তোমার এটা হচ্ছে কখন, এতে হচ্ছে তুমি জিরো লোড বসাতেছো, এতে জিরো লোড বসাতেছো, আর বিতে বসাতেছো 8 মেগাওয়াট, বিতে বসাতেছো 8 মেগাওয়াট, সেটা হচ্ছে এই এখানে আসতেছে। এরপরে হচ্ছে যে তোমার as the load is shifted from B to A, maintaining the combined unit output constant, the total input decreases until A carries 5 megawatt and B carries 3 megawatt. এরপরে A যদি 5 মেগাওয়াট ক্যারি করে, A যদি 5 মেগাওয়াট ক্যারি করে এবং B যদি 3 মেগাওয়াট ক্যারি করে, তাহলে এটা ডিক্রিজ করবে। সো এরপরে হচ্ছে যে shifting more load onto A, then increase the combined input. For maximum economy, this load should be divided as so as to trigger minimum combined input. আচ্ছা, সো এইভাবে শিফটিং হবে আর কি। আচ্ছা, কেস, একটা কেস দেখাচ্ছে, ধরো taking any combined constant per locus in figure 10, 32.10 at the point of minimum input, যেই পয়েন্টটাতে মিনিমাম ইনপুট হবে সেটা হচ্ছে ডি বাই ডিএলএ ইন্টু আইসি ইজ ইকুয়াল টু 0, কম্বাইন্ড কারেন্ট আর কি। এখন এটা দেখো, হয় আইসি হচ্ছে আইএ আর আইবি কম্বাইন্ড, কম্বাইন্ড ইনপুট টু ইনপুট, কম্বাইন্ড ইনপুটটা হচ্ছে তোমার এর আর বি এর যোগফল, আবার কম্বাইন্ড লোডটা হচ্ছে এল এ আর এল বি, অর্থাৎ এ যে লোড আর বি এর যে লোড, দুইটা যোগফল হচ্ছে এটা।
তাহলে তুমি এটা লিখতে পারো, এটা সমান এটা লেখা যায় ইকুয়াল টু 0, বা এখানে কি আসা যায়, ডিআইএ বাই ডিএলএ ইকুয়াল টু মাইনাস ডিআইবি বাই ডিএলএ, বা ডিআইবি বাই ডিএলএ সমান কি লেখা যায়, বা ডিআইবি বাই ডিএলবি ইন্টু ডিএলবি বাই ডিএলএ, এটা লেখা যায়। এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কি হচ্ছে, আমরা 32 এতে আমরা কি করতে পারি, আমরা এটা পাই ডিএলবি বাই ডিএলএ ইজ ইকুয়াল টু ডিএলসি বাই ডিএলএ মাইনাস ডিএলএ বাই ডিএলসি। সিন্স এলসি ইজ কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে যদি এই যে দুইটা কম্বাইনটা কনস্ট্যান্ট থাকবে, বাকিগুলো ভ্যারি করবে, ডিএলবি বাই ডিএলএ হচ্ছে -1। এখন এটাকে যদি আমরা সাবস্টিটিউট করি, ওই যে 32.16 যদি এটা বসাই দিই, তাহলে এটা আসতেছে মাইনাস হয়ে যেতে, এটা আসতেছে, বা ডিআইএ বাই ডিএলএ ইজ ইকুয়াল টু ডিআইবি বাই ডিএলবি। বা আমরা ফাইনাল যে কনক্লুশন আসছি, কনক্লুশনটা হচ্ছে কি, for minimum combined input to carry given combined output, the slopes of the input output curves for each unit must be equal, but the slopes of these curves are the incremental rates which have been previously demonstrated and are corrected, correlated with the input output curve. Correlated with the input output curve. Okay. Correlated with the input output curve. এটা হচ্ছে incremental rates of units A and B and their combined incremental rate curve. এন বি এর কম্বাইন ইনক্রিমেন্টাল রেট কার্ভ এটা। যেমন এখানে হচ্ছে লোড মেগাওয়াট, লোড বাড়তেছে, জিরোতে ছিল, এখানে ধরো ইনক্রিমেন্টাল রেট ছিল, এটা হচ্ছে এ এর কার্ভ আর এটা হচ্ছে বি এর কার্ভ। এইটা হচ্ছে কম্বাইন কার্ভ আর কি, দুটো যোগ হইতেছে এখানে। তো এইভাবে আলটিমেটলি যখন দেখো বি যখন শেষ হয়ে গেছে তখন পোলারাইজেশন কিন্তু সে এ কে ফলো করতেছে। যখন বিটা বি এর কার্ভ এখানে শেষ 10, মানে বি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 মেগাওয়াট, তারপরে দেখো বি এর হচ্ছে 10 আর এখানে টোটাল আসতেছে ধরো 18 আসতেছে, না 16 আসতেছে, 16-17 মতো আসতেছে। তারপরে সে কিন্তু টোটাল এটাকে ফলো করছে কম্বাইন। তো হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, এরপর আবার যখন এখানে চেঞ্জ হয়েছে, এটা তো এর কার্ভ, এটা হচ্ছে বি এর কার্ভ। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেটস অফ ইউনিটস এ এন্ড বি এন্ড দেয়ার কম্বাইন্ড ইনক্রিমেন্টাল রেট। এখানে দেখো যে অর্থাৎ তুমি এটা কিন্তু, এটা কি বুঝেছে, মানে এটা রেটটা কিন্তু সেম হারে চেঞ্জ হচ্ছে, মানে for minimum combined input to carry a given combined output, the slopes of the input curve for each unit must be equal. The slopes of these curves are incremental rate which have been previously demonstrated and correlated with the input output curve. Okay, so then by plotting the incremental rate curve as in figure 32.11 for the two units A and B of figure 30, all that is necessary to divide the load economically is to maintain the incremental rates equal to the load accordingly. Thus, at an incremental rate of 12,000 BTU per hour per kilowatt hour, with the load on A should be 4,700 kilowatt, and on B it should be 2,400 kilowatt, to generate a combined load of 7,100 kilowatt. যেমন to expedite the load division for varying total loads, the combined incremental rate curve is plotted by adding up the loads at each incremental rate and plotting the sums against the particular incremental rate. The curve A plus B is such a combined curve, figure 32.11, from 0 till 32
1000 kilowatt, the total load and combined curve reconciled with that for curve A. যেমন এখানে আবার বুঝেছে যেমন দেখো এখানে যেটা 32.11টা ওরা এক্সপ্লেইন করতেছে এখানে যে ওয়াই এক্সিস আছে যেমন প্রথমে ব্যাখ্যাটা দেখো 2 years A and B that is answered we divide the load economically is to maintain the incremental rates মানে ইনক্রিমেন্টাল যে মানে incremental রেটটা কিন্তু ঠিক রাখতে হবে at an incremental rate of 12,000 BTU দেখো 12,000 BTU incremental rate of 12,000 BTU দেখো এখানে যেটা হয়েছে thus an incremental rate of 12,000 BTU per kilowatt hour the load on A should be 4,700 kilowatt. So just a minute. আচ্ছা একটু প্যাকেজ যেমন হচ্ছে যে বলছে যে ইনক্রিমেন্টাল রেট হচ্ছে 12,000 বিটিও যখন হবে তখন এতে থাকবে 4,700 এই যে দেখো এটা যখন 12,000 হইতেছে তখন এতে থাকতেছে 4,700 মানে এখানে হচ্ছে লোড মেগাওয়াট সামথিং লাইক দ্যাট আবার এটা হচ্ছে এর কার্ভ এই কার্ভ হচ্ছে এর কার্ভ আর এদিকে হচ্ছে এটা এখন এটা সে এটাকে কোথায় কাট করে দেখো এটাকে কাট করতেছে এখানে কাট করতেছে আর বি এর কার্ভটাকে কাট করতেছে এখানে তাহলে বি এর লোডটা হচ্ছে 2000 সামথিং যখন এ হচ্ছে 4000 আর বি হচ্ছে 2400 হুম তাহলে টোটাল কম্বাইন লোড হতেছে 7100 কিলোওয়াট এই জিনিসটা একটু খেয়াল করো যখন তুমি 12,000-এর রেটে গেছো 12,000-এর সময় তোমার এ হচ্ছে এই পয়েন্টটাতে তাহলে এ রেটটা কত আসছে সেখানে আর বি হচ্ছে এইখানে টোটাল মিলে হচ্ছে 7100 তাহলে কম্বাইনটা হচ্ছে 7100 তাহলে কম্বাইন লোডটা যাচ্ছে এই জায়গাতে যাচ্ছে 7100 তাহলে কম্বাইনের কার্ভটা হবে এখানে যাবে হ্যাঁ এরপরে দা এভাবে বাড়তে থাকবে আর কি 0 to 32 to 100 kilowatt total load and the combined curve consider that the curve wave আচ্ছা from 34 kilowatt up to total curve progression upward toward the right to 16,900 kilowatt মানে ওই যে যেখানে বিটা ফুল লোডে পড়ে যাবে আর কি যেখানে হচ্ছে বিটা ফুল লোডে পড়ে গেল তারপরে যেটা হচ্ছে তারপরে তো এটা এর মতো হয়ে গেল তখন কম্বাইনটা হচ্ছে তোমার এখানে আচ্ছা the selection of the total curve following this load is reproduction the upper portion of the load A curve to divide the total load 10,400 kilowatt আচ্ছা এটা হচ্ছে load division schedule of unit A and B একটা কার্ভ দেখাচ্ছে the load ordinate with A plus B is found following a close at constant incremental rate to the intersections with A and B we find that A should carry 5,700 A হচ্ছে 5,700 kilowatt and B should carry the remainders 4,700 এটা হচ্ছে B এর কার্ভ আর এটা হচ্ছে A এর কার্ভ হ্যাঁ এখানে আর কি
তো এখানে বুঝেছে যেমন যখন টোটাল 2 হয় তখন ইউনিট এতে 2, ইউনিট বিতে হচ্ছে 0। আবার টোটাল যখন 4 হয় তখন দেখো টোটাল যখন 2 হচ্ছে তখন ইউনিট এ আর কত, বিতে কত, টোটাল হচ্ছে 2। যখন 2 হইতেছে তখন ইউনিট এতে 2 আর বিতে তো 0, বিতে 0 হবে। আবার যখন 4 হচ্ছে, 4 হলে তখন ওই 3.5 আর 0.5। আবার যখন টোটাল লোড হচ্ছে 2, 2 এ দেখো এতে 2, এবং 4 হতেছে, 4 হতেছে, এটা হচ্ছে 0.5 আর এটা তো 3.5। আবার যখন ধরো 6 হচ্ছে, এটা হচ্ছে তোমার কত হচ্ছে এখানে 1.5 আর এটা হচ্ছে 4 কত। সো এইভাবে বিভিন্ন ক্যালকুলেশন হয়েছে আর কি। আবার যখন 12, 12তে হচ্ছে কিরকম, আবার 14তে কিরকম, 16, 73, আবার 18তে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে। 10-এ হচ্ছে এই 18তে হচ্ছে 8 আর 10, 20-এ হচ্ছে 10, 10। আবার যখন 20-এ হচ্ছে, 20-এ হচ্ছে এই দুইটাই হইতেছে আর কি। সো এই মোটামুটি এটা ছিল এই এই চ্যাপ্টারে, এটা ছিল লোড ডিভিশনটা মোটামুটি বুঝেছি এখান থেকে কার্ভ থেকে। এটা আমি ইনশাল্লাহ আগামীকাল আবার আরেকটু রিপিট করবো আর কি, এই জিনিস লোড ডিভিশনটা, এই পার্ট গুলা, বিশেষ করে লোড ডিভিশন পার্টটা এটা আরেকটু বুঝাইতে হবে, নাহলে অত ক্লিয়ার হবে না। ঠিক আছে। সো এটা ছিল তোমাদের লোড ডিভিশনারি।